শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। শুভ সকাল, শুভ হোক সারাদিন সারাক্ষণ। শুভ হোক তোমারও শুভ সকাল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অদ্ভুত সুন্দর প্রকৃতি, বিশেষ করে এই সময়টা আসলে গ্রামকে খুব মিস করি। সত্যি। গ্রামে সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ধান কাটা অনেকটা হয়ে গেছে। একদম। হ্যাঁ, আর আসলে এই পরিবেশ দেখলে একটা অনুভূতি মনের মধ্যে জাগ্রত হয়, আমাদের দেশ কতটা সুন্দর, তাই না? একেবারে। এবং এই দেশকে আসলে যারা স্বাধীন করেছেন, দেশের উন্নয়নে যারা অবদান রেখেছেন, এমন একজন চমৎকার মানুষ আছেন আজকে আমাদের সঙ্গে। একদমই তাই। চলো আমরা জানিয়ে দিই কে আছেন। চলো জেনে নিই। প্রিয় দর্শক, আজকে আমাদের রাঙা সকালের অতিথি বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও সমাজসেবী মোহাম্মদ নুরুল ইসলাম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার, কেমন আছেন স্যার? ফাইন, ভালো। আপনাকে ভীষণ সুন্দর এবং প্রাণবন্ত দেখাচ্ছে। তাই? স্যার, খুব ভালো লাগছে। খুব ভালো। এটা স্যার, পুরো অনুষ্ঠান জুড়েই আপনার জীবনের গল্প শুনবো, আপনার বর্ণাঢ্য জীবন আপনার রয়েছে। কথাটা বলে আমার একটা কথা মনে পড়ে গেল। জি স্যার। আমার এক ছাত্র জাপান থেকে টেলিফোন করেছেন, আচ্ছা। কেমন আছি টাছি ইত্যাদি। তো কেমন আছি জিজ্ঞেস করে অনেক কথাটা তা হওয়ার পরে শেষে বললো যে আপনাকে কেমন আছেন এটা জিজ্ঞেস করবো না, কারণ আপনি, আমি গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছি আপনি ভালো আছেন। এটা সত্যি আমাদেরও আসলে আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি খুব ভালো আছেন এবং প্রাণবন্ত রয়েছেন। এটা খুব জরুরি আসলে প্রত্যেকটি মানুষের জীবনে। আজকে আসলে আপনার এত গল্প, এত বর্ণাঢ্যময় জীবন, জানি না কতটুকু তুলে আনতে পারবো দর্শকদের সামনে, কিন্তু আজকে জানতে চাই অনেক কিছু এবং এই মুহূর্তে বসে আপনাকে খুব ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনার ছোটবেলায় কি দেখেছেন, কোথায় বেড়ে উঠেছেন, এইখানে বসে আজ কি মনে পড়ছে সেই গল্পটি শুনবো। আমার জন্মটা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের মাঝামাঝি 1943-এ, এবং ছোটবেলায় আমি শুনেছি আমাদের পাড়ার পাশেই ছিল অ্যালাইড ফোর্সেসের ক্যাম্প। আচ্ছা। মাঝে মাঝে আমাকে ক্যাম্পে নিয়ে যেত, আমি ওদের কোলে কোলে বেড়াতাম। সম্ভবত আমার জীবনে এটার একটা প্রভাব রয়েছে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যাকে বলা যায়, এটা হয়েছে। আর সেই সময় আমাদের অবস্থা অনেক একেবারে যাকে বলে দারিদ্র প্রকৃত। এখন আপনারা কল্পনাও করতে পারবেন না তখনকার অবস্থা কি, তেমন কিছু নাই। ছোটবেলার আরেকটা জিনিস যেটা আমার এটা বলা যায় না, সেটা হলো আমরা একটু হাঁটতে শিখছি, তখন মনে হয় ক্লাস 2-তে পড়তেছি। সেই সময় আমরা নেতাজি সুভাষচন্দ্রের মার্চিং সং গেয়ে গেয়ে হাঁটতাম, কদম কদম বাড়ায় যায় এসব বলে হাঁটতাম। চমৎকার। আজকে ধরুন প্রায় 70-75 বছর আগের কথা এখন ওই নিজের চোখে ভাসছে। অথচ সকালে উঠে ওষুধ খেয়েছি কিনা এটা মনে থাকে না। এটা আমার কাছে একটা রহস্যময় ব্যাপার। কেন কোনো জিনিস মনে থাকে, মন থেকে তাড়ানো যায় না। মায়ের কথা একটু জানতে চাই। তিনি সে সময় ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছেন। শুধু তাই নয়, ক্লাস 5 পর্যন্ত তিনি ছিলেন গ্রামের সম্ভবত সবচেয়ে বেশি শিক্ষিতা মহিলা, এবং মাকে স্কুলে পড়ানোর জন্য, এবং আমার নানা এলাকার প্রথম স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। সে কারণে নানাকে পাড়ার লোক একঘরে করে রেখেছিলেন প্রায় বছরখানেক স্কুল প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, স্কুল প্রতিষ্ঠা করে মুসলমানের ছেলে মেয়েদেরকে ইহুদি নসারা বানায় ফেলতেছেন। আচ্ছা আচ্ছা। আমার কাছে এখন অবিশ্বাস্য লাগে, কেন তিনি সাধারণ মানুষ, তার নিজের জন্য বাড়ি করেন নাই, অথচ 2 একর জায়গা কিনে খাওয়ার পানির জন্য একটা পুকুর, ব্যবহারের জন্য আরেকটা পুকুর, আচ্ছা, টিচারদের থাকার জন্য বাসা, স্কুল ঘর,
আর তখনকার দিনে চট্টগ্রামে বইপত্র পাওয়া যেত না, এগুলো কলকাতা থেকে নিয়ে আসা হতো। নরসুন্দর বসাকের বাল্য শিক্ষা, ধারাপাত, এগুলো সিলেট পেন্সিল এগুলো এনে পাড়ায় বিক্রি করাতেন। আমার কাছে অবাক লাগে, এই মানুষটি এই কাজ কেন করতেন, তার ভিতরে কি কাজ করত, হোয়াট ওয়াজ হিজ সাইকোলজি। কেন আমরা এখন এটা পারতেছি না? কেন বাংলাদেশে এখনো প্রায় 22,000 গ্রামে কোনো স্কুল নাই? আমরা এমনি খুব উন্নয়নের কথা বলতেছি, অনেক বড় বড় কথা বলতেছি, কি দিয়ে? শিক্ষা ছাড়া, বিজ্ঞান শিক্ষা ছাড়া, মসজিদ আর মাদ্রাসা করে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মোকাবেলা করবেন? এটা লোকজনকে বোঝানো কঠিন হয়ে গেছে। আমার বন্ধু, তিনি থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি ক্যামব্রিজের মানুষ, পরে হার্ভার্ড এবং কিয়োতো ইউনিভার্সিটিতেও তিনি কিছুদিন মাস্টারি করেছেন। আচ্ছা। জামাল নজরুল ইসলাম, ম্যাথমেটিশিয়ান, হকিং এর বন্ধু। আচ্ছা। আমার এইসব কথা শুনে মাঝে মাঝে উনি আমাকে ঠাট্টা করে বলতেন, আরে ইসলাম সাহেব, ঘর কা মুরগি ডাল বরাবর। আপনার সঙ্গে কথা বলতে এত ভালো লাগছে, কোনো বিরতি নিতে মনে ইচ্ছে হচ্ছে করছে যে না। একেবারে ইতিহাসকে ছুঁয়ে যাচ্ছি, তাই না লাবণ্য? একেবারে একেবারে তাই। কিন্তু আপনার ওনার কাছে দেখা করতে আসতেন। আমাদের একটা আড্ডা ছিল এক সময় ছোটবেলায়, আহমদ সাফা, আমি আর আমাদের একজন সিনিয়র, তিনি বিখ্যাত শিল্পী, তার নাম আমরা আড্ডা দিতাম। আহমদ সাফা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, জামাল। এখন অনেকটা বন্ধু, এরা সব মারা গেছে, এখন অনেকটা একা হয়ে গেছে। জামালের কাছে চট্টগ্রামে জোয়ান রবিনসন, স্টিফেন হকিং এর বউ, আচ্ছা, এই যে ওনার নামটা স্লিপ করতেছে, যে পাকিস্তানি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্সে, তার ছেলে চট্টগ্রামে আসছেন। অমর্ত্যর সাথে আমাদের আড্ডা হতো। আপনার এত সুন্দর জীবন যে আপনি শুধু নিজের জীবনকে আসলে গুছিয়ে নেননি, আপনার জীবনে অনেক এমন মানুষ রয়েছে যেই গল্পগুলো আমরা শুনে ঋদ্ধ হচ্ছি। কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিব। বিরতিটা এই কারণে, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি সেটা একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। মোহাম্মদ নুরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সমাজসেবক, উদ্যোক্তা এবং কূটনীতিক। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গৌরবময় ভূমিকা পালন করেছেন এবং ভাষা আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। জাপানি ভাষা ও শিক্ষা বিস্তারে 1987 সালে চট্টগ্রামে নিপ্পন একাডেমি প্রতিষ্ঠা করেন। 1989 সালে তিনি বাংলাদেশে জাপানি ধাঁচের ব্যবসায়িক ব্যবস্থাপনা চালু করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপ অ্যালুমনাই সোসাইটি প্রবর্তন করেন। 1991 সালে জাপানের সম্মানিত কনসাল জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন এবং 2020 সাল পর্যন্ত তা পালন করেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য এবং জাপানি ব্যবসা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্ব ফেডারেশন অফ কনসালসের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শিক্ষা বিস্তারে প্রায় 250টি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। 2012 সালে জাপান সরকার তাকে অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মাননায় ভূষিত করে। বাংলা একাডেমি প্রতিষ্ঠায় তার রয়েছে প্রত্যক্ষ ভূমিকা। বাংলা একাডেমির জীবন সদস্য তিনি। আমরা এই বিষয়গুলো নিয়েও তার কাছে শুনব। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। স্যারের কাছ থেকে স্যারের মায়ের কথা শুনেছি, আরও অনেকের কথা শুনছিলাম গল্পের। একটু বাবার কথাও শুনতে চাই। সে সময় বাবাকে কেমন দেখেছেন? আমাদের পরিবারটা, বাবা ব্যবসায়ী, প্রথম জীবনে ছোটখাটো চাকরিও করেছেন, কিন্তু সেটা কয়েকদিন পরে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন এবং চট্টগ্রামের প্রথম ব্লাড ব্যাংক বাবা প্রতিষ্ঠা করেছেন। অসংখ্য স্কুলে
তার অবদান আছে। আমাদের ব্রিকফিল্ড ছিল, বহু স্কুল কলেজে তিনি 50,000, এমনকি একটা গ্রামের একটা শিক্ষা প্রতিষ্ঠানকে 1 লাখ ইটও দিয়েছেন। এটা আমাদেরকে এক ধরনের, আমরা সে সময় খুব একটা মানুষ ইয়ে করে নেই। আমি ছোটবেলা থেকে গাড়ি চালানো শিখে গেছি এবং এই স্কুলের জন্য ইট আমি নিজেও ট্রাক চালায় নিয়ে গেছি। কত বছর বয়স তখন আপনার? তখন কত হবে, 14-15। আচ্ছা। 15 হয় নাই মনে হয়। এবং গাড়ি চালানো মানে চুরি করে গাড়ি চালাতাম বলে মাঝে মাঝে পিটুনিও খাইছি। তো আমার একটা বড় সৌভাগ্য যেটা বলা দরকার, সেটা হলো আমি কিছু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। যেমন ধরেন, আমার মায়ের নানা ছিলেন একজন তৎকালীন একটু পণ্ডিত মানুষ। আমি হামাগুড়ি দিয়ে তার ওখানে গেলে তার বইপত্র ঘাটাঘাটি করতাম। আমার অন্য এরা বাধা দিলেন, আমি বড় বাবা ডাকতাম তাকে। আচ্ছা। চাটগাঁয়া ভাষা হলো ডব্বা। তো উনি মানা করতেন যে না, বাধা দিবেন না, ও বইপত্র ঘাটুক। শুনেছি তার লেখা আল আজহার বিশ্ববিদ্যালয়ের জার্নালে পাবলিশ হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমরা সেগুলো সংগ্রহে রাখি নাই। আলিগড় ইউনিভার্সিটিতে তার নিয়মিত লেখা যেত। তিনি আরবি এবং ফার্সিতে লিখতেন। আমার মায়ের পরিবারটাও এবং আমার বাবার পরিবারটাও, আমরা ছিলাম মিস্ত্রি। চট্টগ্রামে আমাদেরকে লোহারু গোষ্ঠী, লোহা লক্কর নিয়ে কাজ করা। এটা এখনো চট্টগ্রামে রাবিয়া ইঞ্জিনিয়ারিংটা একটা ফেমাস প্রাচীন প্রতিষ্ঠান। আমার দাদা জাহাজের ইঞ্জিনিয়ার ছিলেন, মিস্ত্রি ডাকতো সবাই, আব্দুল হাকিম মিস্ত্রি। ছোটবেলা থেকে আমি এই লোহা লক্কর জিনিসপত্র, আমার এক চাচা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সারপ্লাস স্টোর যাকে বলে, পুরোনো গাড়ি টাড়ি মোটরসাইকেল এগুলোর নিয়ে এসে সেগুলো বাছাই টাছাই করে রিপেয়ার করে জোড়া তালে দিয়ে নতুন মোটরসাইকেল তৈরি করতাম। এবং ছোটবেলা থেকে আমি এক ধরনের মিস্ত্রি হয়ে যাই, যেটা পরবর্তীকালে এই যে বললেন আপনি জাপানিদের সাথে কাজ করার, এটাতে কাজে আসে। স্যার, যেমনটি আপনি বলছিলেন যে শৈশবে সেই জীবন, আপনার বর্ণাঢ্য জীবন, সেই লোহালক্করের জীবন শুনি। আমার কেবল শৈশবের ব্যাপার না, আমার মাঝে মাঝে মনে হয় কেন আমার মতো আমার আত্মীয় স্বজন এমনকি পরিবারের অন্যদের সাথে আমার একটা কেমন যেন অনেক পার্থক্য ছিল। আমার হবি হচ্ছে বই পড়া এবং সত্যিকার অর্থে করতে গেলে জ্ঞান চর্চা করা, মানুষের জন্য কিছু করতে পারা, এটা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের। কেন এটা হলো, কেন আমার অনেক বন্ধু বান্ধব আমাকে কটু কথা বলে। যেমন কিছুদিন আগে আমার একজন মুরব্বী, খুব রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তি, তিনি অনুযোগ করে বিয়ে বাড়িতে বলতেছেন বলে সে একটা অকর্মা, তার হাত দিয়ে হাজার হাজার কোটি টাকা আসছে গেছে, কিন্তু সে নিজের জন্য কিছু করতে পারে নাই, আমাদের জন্য কিছু করে নাই। কেন এমন হলো? আমি তো তাকে অবশ্য আমি খুব পর্যায়ে তাকে খুব শক্ত কথা বলেছি যে আপনার জাপানের মেহনতি মানুষ বাংলাদেশের মানুষের জন্য কিছু টাকা পয়সা তারা সহায়তা দেয়, সেটা আপনার বাপের টাকা না আমার বাপের টাকা। আপনি এই কথা কি করে বললাম? বলেছে না, আমি কোনো কিছু মিন করে বলিনি। আমার এটা এই কারণে বলতেছি, ছোটবেলা থেকে আমি আমার মা বাবা, নানা নানি, দাদা দাদি, ডব্বা, এদের কল্যাণে আমার জ্ঞানগুণীদের সাহচর্যটা আমি পেয়েছি এবং আমি এনজয় করে আসছি। সে কারণে
টেড কর্নিশ, আল গোরের মতো মানুষজন, কিংবা জাপানের সুয়োশি নারা, এনাদের মতো মানুষজন, আজমা সেনসে প্রমুখ বন্ধু বান্ধব, মানে এখানকার যারা, এই যে বললাম আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু কেউ তেমন ধনী মানুষ না, কিন্তু তারা এক একটি উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন। বিশ্ববরেণ্য আমি আর্থার সি ক্লার্কের সাথে দেখা করার জন্য তার কলম্বোর বাসাতে গিয়েছি। চট্টগ্রাম থেকে আমি তাকে দেখতে গিয়েছি, তার সাথে কথা বলতে গিয়েছি, এই জন্য তিনি খুব খুশি হয়ে গিয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন। কিন্তু আমাদের এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেটা দেখছি না। আমরা বই পড়ার অভ্যাস করেছি, লেখালেখির অভ্যাস করেছি, গ্রামে গঞ্জে পাহাড়ে লোকজনের সাথে মেলামেশা করতে গিয়েছি, দেখতে গিয়েছি, শুনতে গিয়েছি, গান গাইছি, নাচছি। কিন্তু এখন যেন অন্য ধরনের একটা পরিবেশ হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ওই রকম এনজয় করে না। আমরা তো পরাধীন দেশের মানুষ, পরাধীন সমাজে বড় হয়েছে, আমাদের তো মূর্খ হয়ে থাকার কথা। কেন আমার রবীন্দ্রনাথ ভালো লাগে? যেমন ধরুন, অন্য কিছু মনে করবেন না, রবীন্দ্রনাথ একটা প্রবন্ধ তাঁর পাবলিশ হয়েছে বিশ্বভারতী থেকে, ইংরেজি জার্নালে তার লেখা পাবলিশ হয়েছিল, রিলিজিয়ান অফ এ পয়েট। অসাধারণ প্রবন্ধ, পারলে জোগাড় করে পড়বেন। সেখানে তিনি পার্টিকেলের একটা ডেফিনেশন দিয়েছেন। এটা কথা প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা পার্টিকেল, এই যে আমাদের পরমাণুর যে পার্টিকেল, এটার অসাধারণ একটা কথা বলেছেন তিনি, যে পার্টিকেল হচ্ছে রিদম। তিনি সেই অনুসারে তার স্ফুলিঙ্গ কবিতাতে লিখেছেন, স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। আমার মনে হয় পার্টিকেলের এর চেয়ে সুন্দর ডেফিনেশন আর কোথাও আমি পাইনি। কিন্তু আমরা এগুলো কেন এনজয় করি না? কেন আমাদের ছেলেমেয়েরা এটা পড়ে না? কেন আমাদের ছেলেমেয়েরা লাঠি ছোটাতে ব্যস্ত? কেন আমাদের সমাজটা এরকম হয়ে যাচ্ছে? এটা আমাদের একেবারে যাকে বলবো মর্মপীড়ার কারণ। আমি মাস্টারি করি, ছেলে মেয়ে পড়াই, জাপানি ছেলে মেয়ে পড়াই, আমার বিদেশি ছেলে মেয়ে অনেক আছে, ছাত্রছাত্রী। আমি বিভিন্ন দেশে গেছি, অনেক সময় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গেছি, বা যেমন জাপানের আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, সেখানে জাপান সরকার আমাকে একক বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, গেছি। কিন্তু নিজের দেশে কিছু নাই, কোথায় যেন একটা সংকট। মা জননী এসব দেখে মনে হয় যত কিছুই করি না কেন, এই যে বলে না যে ময়ূর নাচে নাচে নাচে, নিজের গোদা পায়ের দিকে নজর পড়লে লজ্জা পেয়ে যায়। আমাদের অবস্থা এরকম। আমরা ওয়াশিংটনে গিয়ে বক্তৃতা দিচ্ছি, লম্বা লম্বা কথা বলতেছি। আমি ওয়াশিংটনে 2 বার বক্তৃতা দিতে গেছি। জাপানে তো কতবার গেছি, রেঙ্গুনে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, পাকিস্তানে গেছি, শ্রীলঙ্কাতে গেছি, দিল্লিতে গেছি। কিন্তু ওই যে বললাম, ময়ূর নাচে নাচে নাচে, নিজের গোদা পায়ের দিকে নজর পড়ে। আমি কাউকে আহত করার জন্য এটা বলতেছি না, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন, প্লিজ স্টার্ট রিথিঙ্কিং আওয়ার লাইফ। আগে আমাদের চট্টগ্রামে, আমি জানি না ঢাকার কথা, চট্টগ্রামে প্রচুর চীনারা ছিলেন। চীনা মানুষ, তারা দোকানদারি করতেন, রেস্টুরেন্ট, চুল কাটার দোকান, জুতোর দোকান, কাপড়ের দোকান ইত্যাদি, প্রচুর চীনারা ছিলেন। তাইওয়ান গেছি, সেখানে এক জায়গায় কিছু জিনিস দেখলাম, আমার পছন্দ হলো। ওখানে কথাবার্তায়
দেখলাম তাইওয়ান এক চাইনিজ, তিনি চট্টগ্রামে ছিলেন অনেকদিন, তার পরিবারের লোকজন সিনিয়ররা ছিলেন। আচ্ছা। তা আমি এক পর্যায়ে পরিচয় হয়ে গেল যে আমার নানা তালেব আলী উনি চেনেন। আচ্ছা। আমি ওনাদের ওখানে ওই জিনিসপত্র দেখে বললাম যে আমার সাথে টাকা নেই, জিনিসগুলো আপনারা রাখেন, আমি পরে টাকা এলসি পাঠিয়ে দিব, আমাকে জিনিসগুলো দেবেন। বলে যে আপনি তালেব আলী সওদাগরের নাতি, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি জিনিস নিয়ে যান, পরে যখন পারেন টাকা দিবেন, পাঠিয়ে দিবেন। আমার কাছে এটা একটা বিস্ময়ের ব্যাপার, একজন ছোট্ট দোকানদার, তার পরিচয়ে আমি তাইওয়ান থেকে বাকিতে মাল নিয়ে আসছি। এখন তো আমার ছেলে তো রিয়াজউদ্দিন বাজার থেকেও আমার নাম দিয়ে বাকি আনতে পারবে না। আমি বুঝাতে পারতেছি তফাৎটা কোথায় হয়ে যাচ্ছে। ওয়াই উই আর বিকামিং আনওয়ার্দি সানস অফ ওয়ার্দি ফাদার্স। কেন এখন রবীন্দ্রনাথ তৈরি হচ্ছে না, কেন এখন নজরুল তৈরি হচ্ছে না, কেন এখন আচার্য ভাবা হচ্ছে না, রামানুজন হচ্ছে না? হোয়াট ইজ দ্য প্রবলেম? চিন্তা করে দেখেন প্লিজ। আমি অফেন্স নিচ্ছি না, নিশ্চয়ই আমাদের কিছু গলতি আছে। আমরা যত বড় বড় লম্বা কথাই বলি না কেন, যত সুন্দর সুন্দর কথাই বলি না কেন, আমাদের ভিতরে প্রচন্ড রকমের গলদ আছে, এগুলো খুঁজে বের করে এগুলো দূর করা দরকার। এই মেসেজটা সবার জানা দরকার। খুব ছোট বয়সে আসলে ভাষা আন্দোলনের বলি বা মুক্তিযুদ্ধ বলি, সেগুলোতেও অংশগ্রহণ করেছেন। ছোট ছোট করে যদি সেগুলোর অভিজ্ঞতা জানি একটু। ভাষা আন্দোলনের সময় আমি ক্লাস 5-এর ছাত্র, 9 বছর তখন, একেবারে ছোট, কিন্তু আমাদের টিচাররা আমাদেরকে নিয়ে মিছিল করতেন। আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই এগুলো বলে বলে আমরা খুব স্লোগান দিয়ে দিয়ে পাড়ায় পাড়ায় রাস্তা দিয়ে ঘুরতাম। আমরা অত কিছু বুঝতাম না, তখন কোন এক ধরনের ভিতরে এক ধরনের উত্তেজনা, আচ্ছা আচ্ছা, যেটা সম্ভবত যেটা আমাদেরকে উদ্দীপ্ত করেছে। একটু পরে বড় হওয়ার পরে বাংলা একাডেমির জন্য একটু খাটাখাটি করা, বইপত্র সংগ্রহ করা ইত্যাদি। আমি পরবর্তীকালে বাংলা একাডেমির জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করেছিলাম। বাংলা একাডেমিতে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে তারা একটা প্রিন্টিং ডিভাইস করবেন, যেখানে ছোট ছোট স্কিট এবং ছোট ছোট বইপত্র পাবলিকেশন করবেন। আমাদের ময়না, আমাদের মাছ, যে সমস্ত জিনিস আমাদের ট্রেডিশনাল জিনিস আছে, আমাদের ফাইনাগুলা, কথার কথা বলতেছে আপনি চিনবেন না হয়তো, এগুলোকে প্রমোট করা, এগুলো আমাদের এমবেসিগুলোতে থাকবে, এগুলো প্রচার হবে আপনার টিভিতে বা এখন তো মানে আপনার ইন্টারনেটে অনেক রকমের প্রচার আছে, এগুলো হবে। কিন্তু এই টাকাটা স্যাংশন হওয়ার পরেও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার জন্য এই টাকাটা গ্রহণ করে নাই বাংলাদেশ। আমি একটা তুলনামূলক উদাহরণ দেই, জাপান ফাউন্ডেশন। জাপান ফাউন্ডেশন জাপানি ভাষা নিয়ে অনেক গবেষণা কর্ম করে, বইপত্র পড়ে সারা পৃথিবীতে জাপানি ভাষাটাকে প্রমোট করতেছে। আমিও জাপান ফাউন্ডেশনের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে গেছি জাপান। স্যারের হঠাৎ এই জাপানি ভাষা নিয়ে শেখার ইচ্ছা হলো কেন, বা জাপান যাবেন এই বিষয়গুলো? যেহেতু আমি একেবারে ছোটবেলা থেকে, বাবা জাপানের ব্রিটিশ আমলে থেকে পাকিস্তান আমলে বাবা জাপানিদের সাথে ব্যবসা করতেন। আচ্ছা। তো অনেক জাপানি মাঝে মাঝে আসতেন, তারা আমার জন্য উপহার নিয়ে আসতেন, কলম, ঘড়ি, ক্যামেরা। এগুলো পেলে আমি খুব খুশি হয়ে যেতাম এবং এগুলি স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের দেখাতাম এটা জাপানি। এই এবং পরবর্তীকালে ওই যে বই পড়ার বাতিক, দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস, ব্রিজ অন দ্য রিভার কোয়াইট ওয়াই, এগুলো মুখস্থ করে ফেলছি। তো জাপানের সাথে আমার ছোটবেলা থেকেই জাপানিরা আসতেন, আমাকে আদর করতেন। আমার একটা যাকে বলে একটা খুব প্রীতির সম্পর্ক গড়ে ওঠে ছোটবেলা থেকে। কনসুলেটের দায়িত্ব নেবার বহু আগে থেকেই
আর দ্বিতীয়, আমাদের স্বাধীনতার পরপরই তৎকালীন সরকার চট্টগ্রামে যেসব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল, পাকিস্তানিরা বিহারিরা চলে গিয়েছে, পাকিস্তানি এগুলো বন্ধ, চট্টগ্রামে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কমিটি বলে একটা কমিটি করালেন। 2 জন MPMNকে মেম্বার করে দিলেন, আমাকে একটা ছেড়ে আমাকে করে দিলেন চেয়ারম্যান। চিটাগাং চেম্বার হাউসে একটা অফিস দিলেন। আমি বিভিন্ন কলকারখানায় গিয়ে ছোটোখাটো সমস্যাগুলো দেখলাম। কোথাও হয়তো জেনারেটরটা ম্যালফাংশন করতেছে, কোথাও হয়তো বয়লারটা লিক করতেছে ইত্যাদি। তো ওই যে বললাম আমি শখের মিস্ত্রি, আমি এগুলো কিছু ঠিক মেরামত করার চেষ্টা করতেছি আর ওদেরকে আনে আমার অফিসে তাদের কাজ শেখাতে। চমৎকার স্যার। অর্থাৎ স্যার জাপানিদের সঙ্গে ছোটবেলা থেকে একটা সখ্যতা আপনার ছিল। তখন আমার বাবার বন্ধু মিৎসু কোম্পানির একজন খুব বয়স্ক মানুষ অফিসে ওখানে ছিলেন বহুদিন, তিনি আমাকে খুব স্নেহ করতেন, একদম বুড়ো। তারা স্বামী স্ত্রী থাকতেন, সাটকে একটা শব্দ পাজি গালিও দিতেন, লোকজন খুব মজা পেত। তিনি আমাকে এসে বললেন যে আপনি আপনার বাবার বন্ধুদেরকে চিঠি লেখেন, টেলিগ্রাম দেন, তাদেরকে ইঞ্জিনিয়ার পাঠাতে বলেন। তখন ইমেল টিমেল নাই। একটু আপনার কাছে মুক্তিযুদ্ধের সময়কার গল্প শুনতে চাই, যতটুকু মনে পড়ে। এটা তো গল্প না, এটা সমস্যা, কি বলবো, এটা একটা যন্ত্রণা বলতে পারেন। আচ্ছা। মুক্তিযুদ্ধ আমরা খুব এক সময় আমরা পাকিস্তান সম্পর্কে পাকিস্তানি ছিলাম। পরবর্তীকালে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা কিছু পাকিস্তানি এবং বিহারিদের উপরে একটু বিরক্ত হয়ে উঠি। বিশেষ করে একটা, আমি ছোটবেলা থেকে মিলিটারি ট্রেনিং নিয়েছি, স্কুলে কলেজে অফিসার্স ট্রেনিং, মিলিটারি ট্রেনিং নিয়েছি, মিলিটারি সায়েন্স পড়েছি। তো অনেক সময় বিহারি বা পাকিস্তানিরা আমাদেরকে একটু তাচ্ছিল্য করে কথা বলতেন। সালা বাঙ্গাল, গিদার কা বাচ্চা, কিদার কা মাফিক ভাগতা হয়, এই ধরনের কথা শুনলে আমাদের একেবারে ভিতরে আগুন ধরে যেত। এবং পরবর্তীকালে যখন অবশ্যই এখানে অনেক প্রপাগান্ডাও ছিল যে পাকিস্তান বাঙালিদেরকে বঞ্চনা করতেছে ইত্যাদি, এগুলো আমরা বিশ্বাস করছি এবং তুলনামূলকভাবে আমরা দেখেছিও। তুলনামূলকভাবে করাচিতে অবস্থা কি আর চট্টগ্রাম অবস্থা কি, এটা আমাদেরকে পুঁথি পাঠ করে বোঝানোর দরকার না, এটা আমরা নিজেরাই দেখছি। এসব বিভিন্ন কারণে আমাদের মধ্যে একটা সাহিত্য শাসনের কথা ওঠে। 1960-এর দশকের প্রথম দিকে কয়েকবার খুব ঝড় তুফান হয়, সাইক্লোন হয়। আচ্ছা। সেই সময় আমরা আমাদের পরিবার থেকে বাবা সাহায্যটা যোগেছেন। সেই সময় আমরা দেশের মানুষের কষ্টের দেখেছি এবং পাকিস্তান সরকারের কিছুটা অবহেলা আমরা বুঝতে পেরেছি। তারপরে 70-এর দশকে, বিশেষ করে 70-এর দশকে বড় একটা সাইক্লোন হয়েছিল, আপনারা জানেন। এটা গিনিস বুক অফ দ্য রেকর্ড বলে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যজনক প্রাকৃতিক দুর্যোগ। অনেক লোকজন মারা যায়, অনেক কিছু নষ্ট হয়। সেই সময় আমরা অনেক কিছু চেষ্টা করছিলাম। আমাদের আগ্রাবাদেই জাম্বুরি হয়েছিল একবার পাকিস্তান আমলে ইন্টারন্যাশনাল জাম্বুরি। সেই মাঠটা জাম্বুরি মাঠ পাবে পরিচিত। 70-এর দশক সাইক্লোনের পরপর মৌলানা ভাসানী আমাদের চট্টগ্রামে আসেন। ক্যাপ্টেন শামসুল ইসলাম বলে আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, তার স্ত্রী ছিলেন একজন মহিলা ডাক্তার চেমনারা। এনারা আমাদের পারিবারিক সূত্রে আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ। এনাদের আয়োজনে একটা বড় গণসমাবেশ, আমরা ইয়াং জেনারেশনও ওই মিটিংয়ে গেছি। আচ্ছা।
আমরা এর আগে সাহিত্য শাসন ইত্যাদি নানা রকমের কথাবার্তা বলতেছি, ছাত্র কলেজে ইউনিভার্সিটিতে নানান কথা হচ্ছে, কিন্তু সেই সময় মৌলানা আবাসে কথায় কথায় বক্তৃতাতে এক দফা বলে একটা কথা বললেন প্রথম। আচ্ছা। এক দফা কথাটা আমাদের গায়ে যেন ইলেকট্রিক শকের মতো লাগলো। সাডেনলি উই চেঞ্জড, আমাদের আগুন ধরে গেলে সেই তখন থেকে আমরা নো মোর পাকিস্তান। আর পাকিস্তান আমার কিছু কানেকশন ছিল, বন্ধু বান্ধব ছিল, তা আমরা পাড়ায় পাড়ায় দেশে দেশে সারা জায়গায় ঘুরে ঘুরে লোকজনকে আমরা সরাসরি বলতেছি না যে পাকিস্তানিদেরকে মারধর করো, যোগাযোগ ইত্যাদি, কিন্তু আমরা স্কুল করার কথা বলছি, সুযোগ সুবিধার কথা বলছি, ঘর তোর ভালো করার কথা বলছি, রাস্তাঘাটের কথা বলছি, স্বাস্থ্য চিকিৎসা ইত্যাদির কথা বলতেছি। এক পর্যায়ে আস্তে আস্তে এটা দানা বাঁধলো এবং শেখ সাহেবের ভাষণ বলেন, মানুষ উত্তেজিত হলো ইত্যাদি, এবং শেষে জিয়া যে ভাষণ দিলেন, জিয়া রহমান কিন্তু আমার সিনিয়র ফ্রেন্ড, এরশাদও আমার সিনিয়র ফ্রেন্ড। তো সেই সময় আমরা বলতে গেলে এই সূত্রপাত, এবং জিয়ার ভাষণের পরে তার কথাই নেই। চট্টগ্রামের কমার্শিয়াল এরিয়াতে আমাদের একটা অফিস আছে, সেই একেবারে আমি কমার্শিয়াল এরিয়াতে বসতেছি, প্রথম বাঙালি নিয়মিত বসতেছি। আমার সেখানেই আমাদের বন্ধু বান্ধবরা আসতো, আড্ডা দিতাম, আমরা সেখানে এই এই আস্তে 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 মুক্তিযুদ্ধের কথাবার্তা, পাকিস্তানিদের এখান থেকে তাড়ানোর কথাবার্তা, এই সব কথা বলতেছি। চট্টগ্রাম স্বাধীন হলো কবে? 16 তারিখে। আমরা তো ভার্চুয়ালি 71 আগস্টের দিকে আমাদের নৌ কমান্ডোরা জাহাজ ইয়ে করলো। আই ওয়াজ ওয়ান অফ দ্য অর্গানাইজার। ও মানে এখন ভার্চুয়ালি চট্টগ্রাম ওই দিন থেকে এক ধরনের ভার্চুয়ালি স্বাধীনই ছিল। আগস্ট থেকে? হ্যাঁ, আগস্ট থেকে, আগস্টের শেষ থেকেই পাকিস্তানিদের আচ্ছা মানে মানে কন্ট্রোল অলমোস্ট জিরোতে দাঁড়িয়ে গিয়েছিল। আমরা মোটামুটি পরে অবশ্য এটা ফর্মাল ডিসেম্বর মাসে হলো। একটা জিনিস, তাজউদ্দিন স্যার আমাকে খুব স্নেহ করতেন, ওসমানী সাহেব আমার টিচার। আচ্ছা। আমরা কেমন করে ভাত খাবো ফর্মালি, কার সাথে কথা বলতে পারবো, সামনের জন দুই পাশে দুইজন, এগুলো উনি আমাদেরকে শিখিয়েছেন। কেমন করে বসতে হয়, টেবিলের উপর কথা বলতে হলে টেবিলে হাত থাকতে হবে, আঙ্গুল দেখাতে পারবা না, এটা বেয়াদবি। এগুলো উনি আমাদেরকে শিখেছেন। চমৎকার। সেই সময় আসলে অনেকে সান্নিধ্য পেয়েছেন আপনি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টা কেমন ছিল, সেখানে ফিরতে চাই। মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পরে আমি ইমিডিয়েটলি আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদেরকে, কারণ আমার অনেক মুক্তিযোদ্ধা বেকার, তারপরে আমার কুমিল্লা 14 গ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো জায়গাটা আমার বিভিন্ন গ্রুপের 101 জন ছেলে মারা গিয়েছিল। তাদের পরিবার নিয়ে আমরা কয়েকজন মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি করলাম, চট্টগ্রাম বাহিনী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, এবং আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা শুরু করে দিলাম। যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে, একে খান সাহেবদের একটা ফ্যাক্টরি, কালুঘাটে ফ্যাক্টরি ছিল, দিয়াশালাইয়ের ফ্যাক্টরি। এখনকার মতো তখন দিয়াশালাই খুব প্রয়োজনীয় জিনিস ছিল, ওটা বন্ধ ছিল। একে খান সাহেব আমার আমাকে খুব স্নেহ করতেন, আমার সিদ্দিকী আমার খুব প্রিয় মানুষ। একে খান সাহেব, জহুরুদ্দিন সাহেব একে খান সাহেবের বড় ছেলে, যিনি টেক্সটাইল মিনিস্টার ছিলেন, তিনি আমার বড় ভাইয়ের মতো, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। তো একে খান সাহেব বলতে একে খান সাহেবকে বললাম যে আমরা ফ্যাক্টরিটা আমরা লিজ নেব, আপনারাই ফ্যাক্টরি চালাবেন, আমাদের একটা ব্র্যান্ড পায়ের আবার দিয়ে চালায় হলো, তারা
এটা তৈরি করবে, তাদের কস্ট তাদেরকে দিয়ে দেবে, তাদের প্রফিট, ম্যাচটা আমরা মার্কেটিং করব। তখন আপনার পড়াশোনা চলছিল স্যার, মানে পড়াশোনাও করছেন? জি, তখন পড়াশোনাও তো চলছিল আপনার একসাথে নাকি আমার তো কাজের? প্রত্যেক দিনে কিছু না পড়লে ঘুম হয় না। তখন কিসে এমনি পড়ছিলেন আপনি? তখন লতে পড়ছিলেন নাকি? মুক্তিযুদ্ধের সময় আমি ডিগ্রি পাস করে ফেলেছি, আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করে ফেলেছি, ম্যানেজমেন্ট ট্রেনিং হয়ে গেছে, বাহ, ল পাস করা হয়ে গেছে। আচ্ছা। তো এই সময় কিছুটা কাজকর্ম কাজের করতেছি। সঙ্গে যুক্ত হয়েছে। আর ওই সময়ে আমরা বাহিনী সমিতিতে আমাদের একটা একটা এই জিনিসটা আপনাদের জানা দরকার। বাহিনী সমিতির সিস্টেম ছিল, সমিতির মেম্বাররা আমরা ইনভেস্ট করেছি, আমাদের শেয়ার মানি দিয়ে কাজটা শুরু হয়েছে, কিন্তু আমরা কেউ কোনো লাভ ডিস্ট্রিবিউট করতে পারবো না, লাভ নিতে পারবো না। আমরা যারা চাকরি করতেছি, কাজ করতেছি, তারা বেতন পাবো, আর যারা সমিতির মাল নিয়ে ব্যবসা করবে তারা ব্যবসার লাভ পাবে, কিন্তু সমিতির কোনো লাভ ডিস্ট্রিবিউট হবে না। এটা রিইনভেস্টেড হবে। ইউনুসদার সোশ্যাল বিজনেসের ধরন, এতে করে হলো কি, খুব সহসাই সোসাইটির অনেক টাকা ক্যাশ টাকা হয়ে গেল। এই সময় তৎকালীন টাইমসের একটা সাপ্লিমেন্টে আমাদের একটু ছোট্ট খবর প্রকাশিত হয়েছিল। বেরিয়েছিল লন্ডনে। তখন কিছু বিদেশি কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করলো, আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কিছু কাজকর্ম করতে চাইলেন, এবং আমরা তখন এম.আর. সিদ্দিকী তখন ইন্ডাস্ট্রি মিনিস্টার, আমি তার কাছে গেলাম, বললাম যে এটা একটু কি করা যায়, আমরা তো ব্যক্তিগতভাবে কি করতে পারি। ওনারা একটা খুব চমৎকার একটা অফার পেয়েছিলাম আমরা, সিগন্যাল ইকুইপমেন্ট, রাস্তার, রেলওয়ের, নৌ চলাচলের সিগন্যাল ইকুইপমেন্ট তৈরি করব আমরা। এটা বিদেশি কোম্পানি, তারাই পুরোপুরি ইনভেস্টমেন্টটা করবেন। কত সালের ঘটনা হতে পারে? এটা 73 দিকে, 74-এর দিকে। আচ্ছা স্যার, যেমনটি বলছিলেন আপনি যে খুব স্বাধীনতার পরপরই আসলে ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ছিলেন, ইনভেস্টমেন্ট ছিল, তেমন ইনভেস্টমেন্ট পাচ্ছিলেন তখন? পাকিস্তান আমল থেকে আমরা জাপানের সাথে ব্যবসা বাণিজ্য করি, আমিও করি। মোটরসাইকেল, যেমন একটা মোটরসাইকেল, প্রথম মোটরসাইকেল আমি মনে আছে 120 টাকা দিয়ে মোটরসাইকেল বিক্রি করছি, এখন 120 টাকা দিয়ে বিক্রি করছি বললে লোকে পাগল ডাকবে। যাই হোক, আমি স্বাধীনতার পর আমার একজন বন্ধু, আমার আগে বন্ধু ছিলেন না, একজন জাপানি ভান্তে, বুদ্ধিস্ট ভান্তে, তিনি এমনি ভান্তে, কিন্তু আসলে তিনি জাপানি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা মানুষ। তিনি ভারতে বেড়াতে এসেছিলেন গান্ধীজির ওখানে, সেখানে কিভাবে তিনি পরে ভ্রান্ত হয়ে যান, চট্টগ্রামে আসেন। যে সমস্ত লোক পরিবার যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, বাচ্চাদের অসহায়তা থেকে তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। অনেক লম্বা কথা, আমি বলবো না এত করে। এটা রাউজান বলে একটা জায়গায়, মহামণি গ্রামে, মহামণি বিধবা ও শিশু কল্যাণ, অনাথ শিশু কল্যাণ কেন্দ্র, তার সাথে আমার খুব হৃদ্যতা হয়ে গিয়েছিল, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছিলাম। সেখানে তিনি গরিব বাচ্চাদের লেখাপড়া শেখাবার সুযোগ করেন এবং অনেক ছেলে মেয়েকে জাপানে ট্রেনিংয়ের জন্য পাঠান। তার সাথে আমার, তিনি ওখানে 1998 সালে মারা যান, বয়স্ক। আর আমার একটা সুযোগ হয়েছিল, আমি পাকিস্তান আমল থেকে জাপানিদের সাথে ঘনিষ্ঠ, এবং জাপানের লোকজনের আসা যাওয়া, আমাদের এখানে আসা, স্বাধীনতার পরে জাপানি ভলান্টিয়াররা আসতেন, অনেকেই আমার বাসায় থাকতেন, খুব হাসপাতাল অবৈতে।
ইত্যাদি। এই ঘনিষ্ঠতা, এবং আমি একেবারে সে আগে থেকে জাপানের এম্বাসির সাথে আমার একটা যোগাযোগ ছিল। তারাও আমার সাথে খুব একটা ভালো হৃদ্যতা বজায় রাখতেন। 80-র দশকে একটা দুর্ঘটনা হয়েছিল, জাপানের একটা জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছিল নেভির জাহাজের সাথে। তারা নেভির জাহাজটাকে অ্যারেস্ট করে জাপানিদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছিল। আমি তখন জাহাজের শিপিং ব্যবসা করতাম, আচ্ছা, শিপিং ব্যবসাও করতাম, জাহাজ ভাঙার ব্যবসাও করতাম, এবং রিক্রুটিং এজেন্সির কাজ করতাম। পাকিস্তান আমলে আমি পাসপোর্ট এজেন্ট ছিলাম। আচ্ছা, দুজন পাসপোর্ট এজেন্টের মধ্যে একজন করাচিতে, একজন চট্টগ্রামে, আমি বাহ, দুজন পাকিস্তানে। যাই হোক, এই জাহাজের এদেরকে আমি রাত্রে মাঝরাতে খবর পেলাম এদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে পুলিশ। আমি সেই রাত্রে গিয়ে পুলিশকে মানা করলাম যে অ্যারেস্ট করার দরকার নেই, তারা জাহাজেই থাকবে, আমি জামিন থাকবো। আচ্ছা, আমার একটা পুলিশের সাথে ঘনিষ্ঠতা ছিল, আমাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, সেই অ্যাসোসিয়েশন আমি ট্রেজারারও ছিলাম। এইসব কারণে জাপানিরা খুব ইমপ্রেসড হয়। আচ্ছা, যে বলে না, বাংলা একটা প্রবাদ আছে না, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। আমি একটা নিধিরাম সর্দার হয়ে গেলাম। আপনি কি বাংলাদেশে থেকে আসলে জাপানিদের সাথে কাজ করছিলেন, নাকি জাপানেও অনেক বছর থাকা হয়েছে, সেখানে কাজ আমি করা? জাপানে এই মানে গেছি, জাপানের সাথে জাপানিদের সাথে কাজ করতেছি বাংলাদেশে, জাপানে যাওয়ার অনেক আগে থেকে, আচ্ছা, ভার্চুয়ালি ছোটবেলা থেকে জি জি জি, জাপানিদের সাথে মেলামেশা, জাপানিদের। তো এই সময় আমি ওই যে বলছিলাম যে ধরে নিয়ে জাপানের যাচ্ছিল, হ্যাঁ, মানে আমাদের ট্রেনিং দিচ্ছি, জাপান থেকে ইঞ্জিনিয়াররা আসছেন, জি, তাদের সাথে আমাদের ভাষার একটা সমস্যা হতো। আমরা কথা তাদের, এমনকি ইংরেজি বুঝতেও অসুবিধা হতো। জি, তখন মিৎসুই কোম্পানির আরেকজন অফিসার, নাওমিচি সুজুকি, আচ্ছা, তিনি আমাদেরকে জাপানি ভাষা শেখাতে শুরু করলেন আমার অফিসেই। আমরা তখন বইপত্র, জাপানেও কোনো বিদেশিদের জন্য বইপত্র ছিল না, বড় বড় কাগজে অক্ষর টক্ষর লিখে আমরা জাপানি ভাষা শেখা শুরু করে দিলাম। আমিও শিখতে শুরু করে দিলাম আচ্ছা, জাপানি ভাষা, এবং এটার চর্চা সম্ভবত বাংলাদেশে এই প্রথম জাপানি ভাষা শেখার চর্চা শুরু হয়ে গেল। এবং আমাদের বিল্ডিংটা 70 আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াটা জাপানিদের একটা মানে বাঙালিদের সাথে মেলামেশার একটা সেন্টার হয়ে উঠলো ধীরে ধীরে। এরপরে আমি জাপান ফাউন্ডেশন একটা স্কলারশিপ পেয়ে জাপানে টোকিও ইউনিভার্সিটিতে শিক্ষা নিয়ে পড়তে গেলাম। বাহ, শিক্ষা নিয়ে পড়তে গিয়ে এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন। আমি জাপানি স্কুলে বাচ্চাদের সাথে কাটাইছি, জাপানি স্কুলের টিচারদের ঘরে রাত কাটাইছি, এবং ওদের অবস্থা দেখে আমার একেবারে ভিতরে কান্না পেত যে বাংলাদেশের অবস্থা আমি দেখতে পেতাম। তারপর ওখানকার পড়াশোনা শেষ করে এসে এই মাথায় ভূত চাপলো, স্কুল বানাবো, লেখাপড়া শেখাবো, ছেলেপিলেদের জাপানে স্কলারশিপ দিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠাবো। এই শুরু হয়ে গেল আর কি। অনেক ছেলে মেয়ে গেছে, জাপানিদেরকে ডেকে এনে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করাইছি। প্রায় 38 জন ছেলে মেয়ে পিএইচডিও করেছে জাপানে। বাহ, তাদের অনেকেই ধরেন কিছু কিছু বাংলাদেশে আছেন, কিন্তু অনেকেই এখানে থাকতে তেমন সুযোগ করতে পারেন নাই বলে বিদেশে, জাপানে আছে অনেক, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, আমেরিকাতে, কানাডাতে, নরওয়েতে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমার ছাত্রছাত্রীরা তারাই আমার এখন চিকিৎসা করে। গত বছর আমরা থানচিতে একেবারে দুর্গম এলাকায় একটা স্কুল শুরু করেছি, এটার নাম হচ্ছে থানচি স্টিম এডুকেশন ইনস্টিটিউট। আমি ভুল হয়ে গেছে, একটা ক্যালেন্ডার নিয়ে আসা ছিল সেদিন, একটা ক্যালেন্ডার। আমার টাকা পয়সার সীমাহীন কষ্ট, তার ভিতরেও
এদের জন্য ক্যালেন্ডার ছাপাই দিয়েছি। বাহ। তারা পাড়ায় পাড়ায় এটা দিচ্ছে লোকজনকে বোঝানোর জন্য। থানচি স্টিম ইনস্টিটিউট, এই নামের স্টিম ইনস্টিটিউট বাংলাদেশের এটাই প্রথম। আমি করি নাই, আমি গেছি সাবাস সাবাস, কিন্তু আসল কাজটা তারাই করছেন। 11 একর জায়গা, তারা গ্রামের লোক 11 একর জায়গায় কন্ট্রিবিউট করেছেন। আমরা আমরা 1 কাঠা জায়গাকেও কন্ট্রিবিউট করার মন আছে আমাদের? থিঙ্ক অফ ইট। জি। তো খাগড়াছড়িতে আমার একটা, এই ছেলেটির নাম হচ্ছে সিংপার প্রো আচ্ছা। থানচির। খাগড়াছড়িতে আমার একটা ছেলে আছে, ছেলে বলতেছি ও 3 ছেলে মেয়ের বাপ, সাংবাদিকতাও করে, আবার একটা পলিটেকনিক ইনস্টিটিউটের সে প্রফেসর। প্রত্যেক দিন ঘুরতেছে, কোনো না কোনো জায়গায় কোনো একটা কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতেছে। আমি কিছু করি নাই, আমার ছেলে মেয়েরা এটা করছে। যেমন রাঙ্গামাটিতে ফাদাং তাং দাল বলে আমার এক ছেলে, সে একটা স্কুল শুরু করেছে এখন। আমি এখান থেকে যাওয়ার কয়েকদিন পরে সেখানে যাব। আচ্ছা। জাপানিদেরকে অনুরোধ করা, তারা কিছু স্কুল এখানে করেছে। আপনার তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ এর জন্য। আমার একজন সিনিয়র, আমি আমার টিচারের মতো, তিনিও খুব জাপানে পড়াশোনা করেছেন, জাপানি বিয়ে করেছেন, তার বউ খুব সুন্দরী। তো উনি আমাদেরকে, উনি আমাকে পরে বলছে, ইসলাম, আমরা এত লোক আসছি এখানে, খাচ্ছি যাচ্ছি, একটু পান টান করতেছি, কিন্তু আমরা তো কেউ এই কথাটা বললাম না। আপনার মাথায় আসলো কি করে ধন্যবাদ দেওয়ার কথাটা? আমি বুঝাইতে পারতেছি জি। why it is something। এই যে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটা, আমরা বাঙালিরা ধন্যবাদ দেই না। আমরা নিপ্পন একাডেমিতে বাচ্চাদের ধন্যবাদ দেওয়াটা শেখায়। মা খাবার দিলে মাকে ধন্যবাদ দিতে হবে, বাবা কিছু দিলে বাবাকে ধন্যবাদ দিতে হবে। আসলে স্যার, এই যে ধন্যবাদ দেওয়ার রীতিটা বা এই যে কৃতজ্ঞতা প্রকাশের রীতিটা কিন্তু আমাদের মধ্যে অনেক কম আছে, যেটা আসলে এটা অনুসরণীয়। স্যার, আপনি জাপান থেকে পুরস্কার পেয়েছেন, অর্ডার অফ দ্য Rising রাইজিং সান, এটা আপনার একটা অর্জন, বড় অর্জন বলতে আমার পারি। অর্জন না এটা, তারা দয়া করে কেন দিছে জানি না। আমার এরকম কোনো বিনয়ী কিছু নাই। মানুষগুলো বোধহয় এভাবেই এমনই হয়। বলে। এটা এটা জাপান সরকারও এটা তারা করে। স্যার, আজকে রাঙা সকালটা সত্যি খুব বিশেষ। বিশেষ এই কারণে বলছি, আজকে শুধু আপনার গল্প শুনিনি, আজকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু নতুন করে আবার জানতে পেরেছি। সেই ধন্যবাদ দেবার সময়টা আমাদের চলে এসেছে এবার। আজকের আয়োজন আমরা Thank শেষ you. করতে চাই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক কৃতজ্ঞতা আপনাদের আপনাদেরকেও হাত ধরেই ধন্যবাদ। আসলে আমরা নতুন করে আবারও শিখছি সবকিছু। আমাকে, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আমি আরেকটা কথা বলি, চাটগাঁয়ের চিটাগাংয়ের ভাষা কিন্তু বাংলা ভাষা না, জি। এটা ইন্ডিক গ্রুপের ভাষা না, এটা এশিয়ান ভাষা। চট্টগ্রামের ভাষায় বেশ কিছু অসাধারণ শব্দ আছে যেগুলো বাংলায় নাই। তার মধ্যে একটা শব্দ হলো ফেরফেরা। সবাইকে ধন্যবাদ দিয়ে নেন চট্টগ্রামের ভাষায়। ব্যাকুণেরও ধন্যবাদ।